মহাপ্রাণ সুভাষচন্দ্র মনে করতেন মোহনদাস করমচাঁদ গান্ধীর অহিংসা এবং সত্যাগ্রহের নীতি ভারতের স্বাধীনতা লাভের জন্য যথেষ্ট নয়। সে কারণে তিনি সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন। সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক নামক একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন এবং ব্রিটিশ শাসন থেকে ভারতের সত্তর ও পূর্ণ স্বাধীনতার দাবি জানাতে থাকেন। ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে 11 বার কারারুদ্ধ করে। আর চির অমর উক্তি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘোষিত হওয়ার পরেও তার মতাদর্শের বিন্দুমাত্র পরিবর্তন ঘটেনি এবং এই যুদ্ধে ব্রিটিশদের দুর্বলতাকে সুবিধা আদায়ের একটি সুযোগ হিসাবে দেখেন। যুদ্ধের সূচনা লগ্নে তিনি লুকিয়ে ভারত ত্যাগ করে সোভিয়েত ইউনিয়ন, জার্মানি ও জাপান ভ্রমণ করেন ভারতে ব্রিটিশদের আক্রমণ করার সহযোগিতা লাভের উদ্দেশ্যে। জাপানিদের সহযোগিতায় তিনি আজাদ হিন্দ ফৌজ পুনর্গঠন করেন এবং পরে তিনি নেতৃত্ব প্রদান করেন। এই বাহিনীর সৈনিকরা ছিলেন মূলত ভারতীয় যুদ্ধবন্দী এবং ব্রিটিশ মালয়, সিঙ্গাপুর সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য অঞ্চলে কর্মরত মজুর। জাপানের আর্থিক, রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক সহযোগিতায় তিনি নির্বাসিত আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন এবং আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব দান করে ব্রিটিশ মিত্রবাহিনীর বিরুদ্ধে ইম্ফল ও ব্রহ্মদেশে যুদ্ধ পরিচালনা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর ব্রিটিশ ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড লিনলিথগো কংগ্রেসের নেতৃত্বের সাথে আলোচনা না করেই ভারতের পক্ষে যুদ্ধ ঘোষণা করেন। সুভাষচন্দ্র বসু এই সিদ্ধান্তের প্রতিবাদ করার জন্য গণ আইন অমান্য আন্দোলন আয়োজনের পক্ষে প্রচারণা শুরু করেন। তিনি গান্ধীকে এর অপরিহার্যতা বোঝাতে ব্যর্থ হলে তিনি কলকাতার অন্ধকূপ হত্যা মামলার স্মরণে ডালহৌসি স্কোয়ারের এক কোণে নির্মিত হলওয়েল মনুমেন্ট অপসারণের দাবিতে গণবিক্ষোভের আয়োজন করেন। এই সময় তাকে গ্রেফতার করে কারারুদ্ধ করা হলেও 7 দিনের অনশন ধর্মঘটের পর 1940 সালের ডিসেম্বর মাসে তাকে মুক্তি দেওয়া হয়। 1941 সালে সুভাষচন্দ্র বসুকে গৃহবন্দী করা হয়। এই সময় সিআইডি তার বাড়ি নজরদারিতে রাখে ও তিনি আফগানিস্তান এবং সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানিতে পালাতে সক্ষম হন। পালানোর কয়েকদিন আগে তিনি নিঃসঙ্গ থাকার অজুহাতে ব্রিটিশ রক্ষীদের সাথে দেখা করা এড়িয়ে চলেন এবং লম্বা দাড়ি রাখেন। 1941 সালের 16 জানুয়ারি গভীর রাতে পালানোর সময় তিনি পাঠানদের বেশভূষা ধারণ করেন যাতে কেউ তাকে চিনতে না পারে। 1941 সালের 17 জানুয়ারি রাতে কলকাতায় তার এলগিন রোডের বাড়ি থেকে ব্রিটিশদের নজরদারি এড়িয়ে তার ভাগ্নে শিশির কুমার বসুকে সঙ্গে নিয়ে সুভাষচন্দ্র বসু পালাতে সক্ষম হন। তারা পালিয়ে তৎকালীন বিহার রাজ্যের গোমোহ রেলওয়ে স্টেশনে পৌঁছান, যেটি বর্তমানে নেতাজি সুভাষচন্দ্র বসু গোমোহ রেলওয়ে স্টেশন। তিনি তৎকালীন জার্মান সামরিক গোয়েন্দা সংস্থা আবইয়ের সাহায্যে পেশোয়ার পৌঁছান। সেখানে তিনি আকবর শাহ, মোহাম্মদ শাহ এবং ভগৎ রাম তলোয়ারের সাথে সাক্ষাৎ করেন। তাঁকে আকবর শাহের বিশ্বস্ত বন্ধু আবাদ খানের বাড়িতে নিয়ে যাওয়া হয়। 1941 সালের 26 জানুয়ারি তিনি আফগানিস্তান সংলগ্ন ব্রিটিশ ভারতের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ দিয়ে রাশিয়া পৌঁছানোর জন্য যাত্রা শুরু করেন। এর জন্য তিনি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের তৎকালীন ফরওয়ার্ড ব্লক নেতা মিয়া আকবর শাহের সাহায্য গ্রহণ করেন। শাহ তাকে একটি অভিনব ছদ্মবেশ ধারণের প্রস্তাব দেন। যেহেতু বসু পশতু ভাষার একটি শব্দও জানতেন না, ব্রিটিশদের জন্য কর্মরত পশতু বক্তাদের পক্ষে তাকে সহজেই শনাক্ত করা সম্ভব ছিল। এজন্য শাহ তাকে বধির এবং বোবা হওয়ার অভিনয় করার পরামর্শ দেন এবং সেখানকার উপজাতিদের অনুকরণে তার দাড়ি বৃদ্ধি করতে বলেন। তার পথপ্রদর্শক ভগৎ রাম তলোয়ার একজন সোভিয়েত গোয়েন্দা ছিলেন, যদিও সুভাষচন্দ্র বসু সেই সম্পর্কে অবগত ছিলেন না। সুভাষচন্দ্র বসু 1941 থেকে 1943 সাল পর্যন্ত বার্লিনে বসবাস করেন। 34 সালে জার্মানিতে তার প্রথম সফরের সময় তার সাথে একজন অস্ট্রীয় পশু চিকিৎসকের কন্যা এমিলি সেঙ্কলের পরিচয় হয়। তিনি এমিলিকে 1937 সালে বিয়ে করেন। তাদের কন্যার নাম অনিতা বসু পাফ, যদিও বসুর দল ফরওয়ার্ড ব্লক এই তথ্য অস্বীকার করেছে। 1934 খ্রিস্টাব্দে বর্মার মান্দালয়ের জেলে বন্দি থাকা অবস্থায় সুভাষচন্দ্র গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ব্রিটিশ সরকার তাকে এক শর্তে মুক্তি দিতে রাজি হন।
যে তিনি ভারতের কোনো ভূখণ্ড না ছুঁয়ে যদি বিদেশে কোথাও পাড়ি দেন তবেই মুক্তি পাওয়া যাবে। সুভাষচন্দ্র ইউরোপে যাওয়া মনস্থ করেন ও ভিয়েনা পৌঁছান। 2 বছর চিকিৎসাধীন থাকার সময়ে অবসরে তিনি 2টি বই লেখার সিদ্ধান্ত নেন। একটি হলো তার আত্মজীবনী ইন্ডিয়ান পিলগ্রিম, আর অপরটি হলো স্ট্রাগল ফর ফ্রিডম। এই সময়ে তার পাণ্ডুলিপি টাইপ করার জন্য এক অস্ট্রিয়ান মহিলা এমিলি সেঙ্কেল তাকে সাহায্য করেন, যিনি পরবর্তীকালে তার সচিব হন। এমিলি সেঙ্কেল কখনো ভারতে আসেননি, কিন্তু বৃহত্তর বসু পরিবার ও নেতাজির সহযোগীদের সঙ্গে তার চিরকাল যোগাযোগ ও সুসম্পর্ক ছিল। 1996 খ্রিস্টাব্দে তিনি প্রয়াত হন। তবে 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস 23শে জানুয়ারি তারিখে নয়, যা দেশের জটিল ইতিহাসের কারণে বেছে নেওয়া হয়েছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সুভাষচন্দ্র বসু বিশ্বাস করতেন যে মহাত্মা গান্ধীর অহিংস দৃষ্টিভঙ্গি ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার জন্য যথেষ্ট নয়। বসু ছিলেন সশস্ত্র সংগ্রামের পক্ষে এবং অবিলম্বে স্বাধীনতার দাবিতে তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরেও বোসের আদর্শের কোনো পরিবর্তন হয়নি। তিনি ব্রিটিশ দুর্বলতাকে একটি সুযোগ হিসাবে দেখেছিলেন এবং গোপনে সোভিয়েত ইউনিয়ন, জার্মানি এবং জাপানের সমর্থন পেতে ভারত ছেড়ে চলে যান। জাপানের সাহায্যে তিনি আজাদ হিন্দ ফৌজ পুনর্গঠন করেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে নেতৃত্ব দেন। যদিও কিছু সমালোচক বোসকে নাৎসি মতাদর্শের প্রতি সহানুশীল বলে অভিযোগ করেন, অন্যরা তার পদ্ধতিকে ব্যবহারিক রাজনীতি হিসাবে দেখে। যোগ্যভাবে বোসই প্রথম ভারতের পূর্ণ স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছিলেন, যদিও কংগ্রেস কমিটি প্রাথমিকভাবে আধিপত্যের মর্যাদার পক্ষে ছিল। 23শে জানুয়ারি আসলে সুভাষচন্দ্র বসুর জন্মদিন, যা ভারতে পরাক্রম দিবস হিসাবে পালিত হয়। অন্যদিকে 15ই আগস্ট 1947 সালে ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করেছিল। নিজস্ব সংবাদদাতা, সংবাদ শিরোনাম।